Hello and welcome everybody. This is Arabul Rahman. Welcome to the Way of Solution. 23rd April 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজ অবশ্যই চর্চা হবে, তার সাথে জিকে প্রশ্ন উত্তর থাকছে তোমার জন্য। তো সরাসরি আজকের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন অ্যান্সারে যাব। তার আগে অবশ্যই তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো সকলে। সেখানে আমরা খুব দ্রুত এসএসসি, জিডি বা অন্যান্য পরীক্ষার জন্য মক টেস্ট আনতে চলেছি। তো অবশ্যই ফ্রি মক টেস্ট দিতে হলে বা আমাদের এখানে পেইড কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও তাহলেও কিন্তু ডাউনলোড করতে পারো TWS একাডেমি অ্যাপ। একজন অ্যাসপারেন্টস হিসেবে তোমার ফোনে কিন্তু এই TWS একাডেমি অ্যাপ থাকা অবশ্যই প্রয়োজন। চলো আমরা শুরু করছি আজকের পর্ব প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম কোশ্চেন স্ক্রিনে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে PMGSY 3 এর মেয়াদ বাড়িয়ে কত বছর পর্যন্ত করার অনুমোদন দিয়েছে? বলে ফেলো। সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস 2028 সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। ক্যাবিনেট অ্যাপ্রুভস কন্টিনিউন অফ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 3, যেটাকে PMGSY 3 বলা হচ্ছে, বিয়ন্ড মার্চ 2025 আপ টু মার্চ 2028। তো এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেটার যে কার্যকাল বা সেটার যে সময়, সেটা বাড়ানোর অনুমোদন দিয়েছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা। কতদিন পর্যন্ত? 2028 সাল পর্যন্ত, অর্থাৎ 2025-এর মার্চ মাসের পরেও এটা চলবে 2028 পর্যন্ত। নেক্সট কোশ্চেন, 2026 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF কাকে ইয়ং গ্লোবাল লিডার হিসাবে মনোনীত করেছে? তরুণ বিশ্ব নেতা বা ইয়ং গ্লোবাল লিডার হিসাবে সম্প্রতি WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যাকে মনোনীত করেছে তিনি হচ্ছেন আর্থার ল। আর্থার ল নেমড এ 2026 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইয়ং গ্লোবাল লিডার। আর্থার ল একজন অক্সফোর্ড প্রশিক্ষিত গণিতবিদ এবং উদ্যোক্তা, যিনি 2026 সালের বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তরুণ বিশ্ব নেতা হিসাবে মনোনীত হয়েছেন। আচ্ছা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে দুটো জিনিস একটু জেনে রাখো। WEF বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে? এর সদর দপ্তর অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস কলোনিতে, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। তো সুইজারল্যান্ডের কলোনিতে এটা অবস্থিত। আর প্রতি বছর সুইজারল্যান্ডের দাভোস বলে একটা শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিট হয়ে থাকে বা সম্মেলন হয়ে থাকে। এই বছরেও কিন্তু দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সম্মেলন হয়েছে, যেখানে ভারতের বিভিন্ন লিডার, বিশ্বের বিভিন্ন লিডাররা অংশগ্রহণ করেছিল। 2027 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে? পরবর্তী বছর বা 2027 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে তাসখন্দে। তাসখন্দ কোথায়? তাসকেন্দ, উজবেকিস্তান। এটা উজবেকিস্তানের ক্যাপিটাল শহর বা উজবেকিস্তানের রাজধানী। উইল হোস্ট দ্য 2027 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 2027 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উজবেকিস্তানে তাসখন্দে অনুষ্ঠিত হতে চলেছে। যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো ক্লাসে একটা করে লাইক করো এবং সাথে থাকো। কৃষি গবেষণায় বিশেষ অবদানের জন্য কাকে প্রফেসর MS স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে 2026 সালে? MS স্বামীনাথন, কে এই MS স্বামীনাথন? এনাকে বলা হয় দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লবের জনক নামে আমরা তাকে চিনি। MS স্বামীনাথনের নামে একটা পুরস্কার আছে, যে পুরস্কারটির হচ্ছে কৃষি গবেষণার ক্ষেত্রে দেওয়া হয়। যেহেতু MS স্বামীনাথন তিনি কৃষি ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন, কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব তার হাত ধরে হয়েছিল, তো তার নামে কৃষি পুরস্কার MS স্বামীনাথন পুরস্কার দেয়া হয়ে থাকে প্রতি বছরে। এবং এই বছরে দেয়া হয়েছে ডক্টর শ্রীনিবাস রাওকে। কে ডক্টর শ্রীনিবাস রাও? ডক্টর শ্রীনিবাস রাও ডিয়ার স্টুডেন্টস, তিনি ডক্টর CH শ্রীনিবাস রাও, ডিরেক্টর অ্যান্ড ভাইস চ্যান্সেলর অফ দ্য ICAR
ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, আইসিএআর এর বা আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ, ভারতের কৃষি গবেষণা যে ইনস্টিটিউট আছে, সংস্থা আছে, তার তিনি ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্য এবং পরিচালক, ডিরেক্টর। ঠিক আছে, তো তাকে সম্প্রতি কি দেওয়া হয়েছে, নবম 9th প্রফেসর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড 2026 তাকে দেয়া হয়েছে 2026 সালে। এটা নবম বারের জন্য দেয়া হয়েছে এবং সেটা কে পেয়েছেন, শ্রীনিবাসা রাও, যিনি ডিয়ার স্টুডেন্টস ভারতের জাতীয় বা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের সাথে তিনি যুক্ত। নেক্সট কোশ্চেন, সেটা ভারতের নতুন রামসার সাইট শেখা ঝিল পক্ষী অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা ভারতের 99তম রামসার সাইট। ভারতবর্ষের 99তম রামসার সাইট। খুব শীঘ্রই ভারত কিন্তু 100তম রামসার সাইটে পরিণত হতে পারে বা ভারতে কোনো একটা জায়গাকে 100তম রামসার সাইট ঘোষণা করা হতে পারে। এখন পর্যন্ত 99টি স্থানকে ভারতের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, আর 99তম স্থানে যে অভয়ারণ্যটিকে বা যে স্থানটিকে রামসার সাইটের ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে শেখা ঝিল, আর সেই শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত আছে। ইউনিয়ন মিনিস্টার ভূপেন্দ্র যাদব ভারতের ক্লাইমেট চেঞ্জ, ফরেস্ট, এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রির দায়িত্বে আছেন। ভারতের পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্বে তিনি আছেন, বন মন্ত্রকের দায়িত্বে তিনি আছেন। তিনি অ্যানাউন্স করেছেন শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি অ্যাজ রামসার সাইট, সেটাকে রামসার সাইট হিসেবে তিনি রিসেন্টলি ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক দেখা যাক। উত্তরপ্রদেশে একটাই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে, দুধওয়া ন্যাশনাল পার্ক। বাখিরা পাখি অভয়ারণ্য উত্তরপ্রদেশে, চন্দ্রপ্রভা বন্যপ্রাণী অভয়ারণ্য, সুর সরোবর পাখি অভয়ারণ্য এবং ওখলা পক্ষী অভয়ারণ্য, এগুলো উত্তরপ্রদেশের কয়েকটা উল্লেখযোগ্য রামসার সাইট উল্লেখযোগ্য কয়েকটা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পড়ে। বুঝেছো? চলো আমরা পরবর্তী প্রশ্নতে আসি। সম্প্রতি কাকে পুনরায় এইচডিএফসি লাইফ এর এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? ম্যানেজিং ডিরেক্টর, মহাপরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বা অধিকর্তা হিসাবে সম্প্রতি কাকে পুনরায় নিযুক্ত করেছে এইচডিএফসি লাইফ? এইচডিএফসি লাইফ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, সো তারা সম্পর্কে বিভা পাদালকরকে নিযুক্ত করেছে। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ অ্যাপ্রুভড the reappointment of Viva Padalkar as Managing Director and Chief Executive Officer for the period of 5 years. তো বিভাকে কত বছরের জন্য নিযুক্ত করা হয়েছে অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে? মনে রাখবে 5 বছরের জন্য তাকে নিযুক্ত করা হয়েছে, 5 ইয়ার্স, 5 বছরের জন্য। চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম অ্যাডভান্সড 3D সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিটটি কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? ভারতের প্রথম অ্যাডভান্সড 3D সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিটটি ওড়িশা রাজ্যে স্থাপন হতে চলেছে। গ্রাউন্ড ব্রেকিং অফ ইন্ডিয়াস ফার্স্ট অ্যাডভান্সড 3D সেমিকন্ডাক্টর প্যাকেজিং ইউনিট ইন ওড়িশা। তো ওড়িশাতে সম্প্রতি ভিত্তিস্তর স্থাপন করা হলো এই অ্যাডভান্স 3D সেমিকন্ডাক্টর প্যাকেজিং একটা ইউনিটের। এটা ভারতবর্ষের প্রথম ইউনিট এটা। এবং মেজর বুস্ট টু এআই, 5G অ্যান্ড ডিফেন্স টেক, ভারতের যে প্রতিরক্ষা প্রযুক্তি, তারপরে এআই সিস্টেম, এআই এবং 5Gর ক্ষেত্রে একটা খুব বড় অগ্রগতি আমাদের ভারতের, খুব বড় একটা অ্যাচিভমেন্ট বলে এটাকে মনে করা হচ্ছে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব বই ও কপিরাইট দিবস পালিত হয়ে থাকে? ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। প্রতি বছর বিশ্ব বই এবং কপিরাইট দিবস পালন করা হয় 23শে এপ্রিল। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি অন এপ্রিল 23rd বাই ইউনেস্কো। প্রতি বছর 23শে এপ্রিল এটা পালন করা হয় বিশ্ব বই এবং কপিরাইট দিবস। এটা কারা পালন করে বা এটা কাদের দ্বারা প্রথম পালন করা শুরু হয়? মনে রাখবে ইউনেস্কোর দ্বারা। ইউনেস্কো দ্বারা ঘোষিত একটা দিবস হচ্ছে এটা, বুঝেছো? বিশ্ব বই এবং কপিরাইট দিবস। কারণ ইউনেস্কোর ফুল ফর্মের মধ্যেই কি আছে? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এডুকেশন, সায়েন্স এবং কালচার তিনটে ক্ষেত্রেই কিন্তু ইউনেস্কো কাজ করে থাকে। তো বিশ্ব বই এবং কপিরাইট দিবস ইউনেস্কো দ্বারা পালিত হয় 23শে এপ্রিল প্রতি বছরে।
2030 সালের মধ্যে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে? সম্প্রতি ভারত এবং দক্ষিণ কোরিয়া তারা কম্প্রিহেন্সিভ ট্রেড এগ্রিমেন্ট বা ট্রেড পার্টনারশিপ তারা স্বাক্ষর করেছে, চুক্তি স্বাক্ষর করেছে। সেটার মাধ্যমে ভারত এবং দক্ষিণ কোরিয়া তারা 2030 সালের মধ্যে অর্থাৎ নেক্সট 4 ইয়ার্সের মধ্যে আমাদের ভারত এবং দক্ষিণ কোরিয়া $50 বিলিয়ন বাণিজ্য করার, ট্রেড করার কিন্তু একটা লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। ইন্ডিয়া অ্যান্ড সাউথ কোরিয়া টু ইনক্রিজ বাইল্যাটারাল ট্রেড টু $50 বিলিয়ন বাই 2030। চলো, এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। 9টি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ছিল। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। যারা যুক্ত হয়েছো আমাদের ক্লাসটিতে সকলকে বলবো TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করো, এবং অবশ্যই সেখানে তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও এক্ষুনি অ্যাডমিশন নাও। যত সময় নেবে তত কিন্তু তুমি পিছিয়ে পড়বে অন্যদের থেকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো সরাসরি আমরা প্রশ্ন উত্তরে আসি। দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন দ্য সোল অফ ইন্ডিয়া নামক বিখ্যাত গ্রন্থটি কার লেখা? এটা একটা বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত একটা বই। দ্য সোল অফ ইন্ডিয়া নামক এই বিখ্যাত বইটি বা গ্রন্থটি লিখেছেন যিনি, তিনি হলেন বিপিন চন্দ্র পাল। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সবুজ বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? সবুজ বিপ্লব 1960-এর দশকে আমরা দেখব সবুজ বিপ্লব হয়। সবুজ বিপ্লবটা কেন হয়? খাদ্য উৎপাদনে আত্মনির্ভরতা বাড়াতে, অন্য দেশের উপরে নির্ভরশীলতা কমাতে এই সবুজ বিপ্লবটা শুরু হয়। সবুজ বিপ্লবে গম উৎপাদন খুব বেশি হয়েছিল, তো গম উৎপাদনের সাথে এটা যুক্ত। ঠিক আছে, দেখো সবুজ বিপ্লবে গম তো উৎপাদন হয় খুব ভালো। এখন এই গম উৎপাদনটা কোন অঞ্চলে বেশি হয়েছিল? দেখো সবুজ বিপ্লব পুরো ভারতবর্ষ জুড়ে যে হয়েছিল এটা বলা ভুল হবে। এটা মনে রাখবে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এত পরিমাণে গম উৎপাদন হয় পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে এবং কিছু কিছু অন্যান্য জায়গাতে। এত পরিমাণে সবুজ বিপ্লবের কারণে গম উৎপাদন হয় যে পুরো দেশের ডিয়ার স্টুডেন্টস যে নেসেসিটি সেটা কিন্তু পূরণ হয়। পুরো দেশের যে গম বা খাদ্যের যে একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু পূর্ণ হয়েছিল এই সবুজ বিপ্লবের মাধ্যমে। এবং সবুজ বিপ্লবের জনক আমি কাকে বলেছি? সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়েছে? সেটা হচ্ছে MS স্বামীনাথনকে। MS স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক, এবং 2024 সালে তাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল। দু 2024-এ 5 জনকে ভারতরত্ন দেয়া হয়, তার মধ্যে একজন ছিলেন এই MS স্বামীনাথন, ফাদার অফ দ্য গ্রিন রেভলিউশন। চলো নেক্সট কোশ্চেন। মুঘলদের আমলে মদদ ই মাস বলতে মূলত কোন ধরনের ভূমিদানকে বোঝাতো? মদদ ই মাস হচ্ছে এক ধরনের ভূমিদান করার প্রথা, ভূমিদান ব্যবস্থা। তো কোন ধরনের ভূমিদানকে বোঝাতো মদদ ই মাস? মদত মানে হচ্ছে সাহায্য করা, ঠিক আছে, আর মদদ ই মাস মানে ভূমি দিয়ে সাহায্য করা কাউকে। তো মুঘল সাম্রাজ্যে বা মুঘল আমলে স্টুডেন্ট সামরিক কর্মকর্তাদের দেওয়া জমি, পণ্ডিত ও ধর্মীয় ব্যক্তিদের দেওয়া করমুক্ত জমি, দরিদ্র কৃষকদের দেওয়া জমি, আর রাজকীয় শিকারের জন্য সংরক্ষিত ভূমি। কোনটা সঠিক উত্তর হচ্ছে? অ্যান্সার হচ্ছে যারা বিজ্ঞ, যারা ইন্টেলেকচুয়াল পার্সন ছিলেন তৎকালীন সময়, যারা সুফি সাধক ছিলেন, অন্যান্য ধর্মীয় ব্যক্তি ছিলেন, তাদেরকে করমুক্ত কিছু জমি দেওয়া হতো, সেটাকে সাধারণত বলা হতো মদদ ই মাস। এটা মুঘল আমলে প্রচলিত ছিল। নেক্সট, বায়ুর বেগ মাপার বা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার এর সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করতে পারি। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। আর বায়ুর গতিবেগ পরিমাপ করতে ব্যবহার করা হয় অ্যানিমোমিটার। অ্যামমিটারের ব্যবহার করে থাকি আমরা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে।
বিদ্যুৎ প্রবাহ মাপা হয় এটার সাহায্যে। কিসের সাহায্যে? অ্যামমিটারের সাহায্যে। অল্টিমিটার ব্যবহার করা হয়ে থাকে উচ্চতা মাপার জন্য। উচ্চতা মাপতে ব্যবহার করা হয়ে থাকে অল্টিমিটার, অল্টিটিউড মাপার জন্য অল্টিমিটার। নেক্সট, সংবিধানের কোন তফসিলে অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম এই 4টি রাজ্যের উপজাতীয় অঞ্চলের শাসন ব্যবস্থা বর্ণিত হয়েছে? সংবিধানে বর্তমানে আমরা জানি 12টি তফসিল আছে। তাই তো, ভারতের সংবিধানে 12টি তফসিল আছে। তো সংবিধানের তফসিল অনুসারে একটা তফসিলে অসম, মেঘালয়, মণিপুর এবং অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর আসছে না এর ভিতরে, তাদের জন্য তাদের যে তফসিলি অঞ্চল আছে, উপজাতি অঞ্চল আছে, তাদের জন্য আলাদা শাসন ব্যবস্থা, তাদের নিজস্ব জেলা পরিষদ গঠন করার যে নিয়ম সেটা এখানে বর্ণিত আছে। সেটা হচ্ছে ষষ্ঠ তফসিল বা 6 শিডিউল। আচ্ছা, সপ্তম তফসিলে আছে ক্ষমতার বন্টন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কোথায় পাচ্ছি আমরা? সেটা হচ্ছে সপ্তম তফসিলে। 8 শিডিউলে আমরা পাচ্ছি কি? এখানে পাচ্ছি ভাষা। এবং প্রথম তফসিলের ভিতরে কি আছে বলো তো দেখি? প্রথম তফসিলে আছে কেন্দ্র রাজ্যের নাম, সীমানা ইত্যাদি ইত্যাদি। আমি ওটা লিখছি না। কেন্দ্র রাজ্যের নাম, সীমানা, ভূখণ্ড ইত্যাদি বিষয় আমরা পাচ্ছি কোথায়? সেটা হচ্ছে প্রথম তফসিলের মধ্যে। ঠিক আছে, ভূখণ্ড, রাজ্য, নাম এইসব পাচ্ছি সেখানে। নেক্সট, নিচের কোনটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল? কেন্দ্র দ্বারা শাসিত অঞ্চল কোনটি? দিল্লি, মুম্বাই, চেন্নাই, সিকিম। সিকিম আমরা জানি একটা রাজ্যের মধ্যে পড়ে আমাদের ভারতের, তাই তো। আর মুম্বাই ও চেন্নাই হচ্ছে আমাদের শহর, দুটি খুব উল্লেখযোগ্য শহর, মুম্বাই এবং চেন্নাই। অ্যান্ড দিল্লি হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের সব থেকে, যদি আমরা দেখি, জনসংখ্যায় বড় একটা শহর দিল্লি। নেক্সট, ভারতের রাবার উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? রাবার হচ্ছে একটা বাণিজ্য ফসল। রাবারটা উৎপাদনে ভারতের শীর্ষস্থান অধিকার করে থাকে কেরালা রাজ্য। কেরালাতে খুব বেশি রাবার চাষ হয়ে থাকে। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমাদের যে একদমই ভূপৃষ্ঠের উপরেই অবস্থিত আছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। দুটোর মাঝখানে কি আছে? দুটোর মাঝখানে আছে ট্রোপোপজ। অর্থাৎ ট্রোপোপজ হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হচ্ছে। ঠিক আছে, ট্রোপোপজ কি? ট্রোপোস্ফিয়ার বা যেটা একদমই আমাদের যে স্তরে আমরা বাস করে থাকি, যেখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত দেখতে পাই, তার ঊর্ধ্বসীমাকে বলা হচ্ছে ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা মেসোপজ, এইভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, থার্মোস্ফিয়ারের উপরে স্তরকে থার্মোপজ বলা হবে, এক্সেট্রা। কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার প্রক্রিয়াটি সম্পন্ন হয় যা জিনগত বৈচিত্র্যের জন্য দায়ী? জিনগত বৈচিত্র্যের জন্য দায়ী ক্রসিং ওভার প্রক্রিয়া, এটা কোষ বিভাজনের প্যাকাইটিন বলে একটা পর্যায়ে ঘটে থাকে, প্যাকাইটিন পর্যায়। দেখো এখানে ডিয়ার স্টুডেন্টস, কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রোফেজ দশায় ক্রসিং ওভার সম্পন্ন হয়। তাহলে এখানে দুটো উত্তর পাচ্ছি, প্যাকাইটিনও হলেও কিন্তু উত্তর হবে, প্রোফেজ হলেও উত্তর হবে। এবারে দেখো প্রোফেজেরই একটা কিন্তু উপদশা হচ্ছে প্যাকাইটিন। তো আমরা বলতে পারি কি, আরো সুনির্দিষ্টভাবে বললে কি, সুনির্দিষ্টভাবে বলা যায় যে প্রোফেজের প্যাকাইটিন উপদশায় এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে থাকে, ক্রসিং ওভার ঘটনা, যেটা জিনগত বৈশিষ্ট্যের জন্য দায়ী। তোমার বাবা থেকে তোমার পরবর্তী প্রজন্মে তোমার মধ্যে যে জিনগত বৈশিষ্ট্য এসেছে, সেটা কিসের মাধ্যমে এসেছে ডিয়ার স্টুডেন্টস? প্রোফেজের একটা উপদশা প্যাকাইটিনের মাধ্যমে, যেখানে ক্রসিং ওভারটা হয়েছে। কার প্রকৃত নাম জুনাখা?
চলো, জুনা খাঁ যার প্রকৃত নাম তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। মানুষের শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের আজকের বাড়ির কাজ দেওয়া রইল। নিচের কোন পর্বতশ্রেণীটি এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানা নির্ধারণ করে? এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে দুটো জিনিস পাই, একটা পর্বত পেয়ে থাকি আমরা এবং আরেকটা হচ্ছে নদী পাই আমরা। পর্বত এবং নদী। পর্বত তার নাম হচ্ছে ইউরাল পর্বত, আর নদী তার নাম কি? ইউরাল নদী। ঠিক আছে, ইউরাল পর্বত ও ইউরাল নদী। তো এখানে সঠিক উত্তর অপশন সি, অপশন সি। পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত এবং তিনি কতবার বিশ্ব চ্যাম্পিয়ন? এটা প্রশ্নের উত্তরে নেই, তাহলে তোমরা উত্তর করবে এটা, যে পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? স্নুকার বা বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত। স্নুকার বা বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত পঙ্কজ আদবানি। ভারতের সব থেকে প্রসিদ্ধ, সব থেকে বেশি বার চ্যাম্পিয়ন তিনি হয়েছেন বিলিয়ার্ডস বা স্নুকার্স। নেক্সট, সূর্যের আলোতে থাকা কোন রশ্মি ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে? ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আমাদের ত্বক পাকা করে, আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে, তাই তো ভিটামিন ডি। সেই যে ভিটামিন ডি, এটা সংশ্লেষ করতে সাহায্য করে থাকে আলট্রাভায়োলেট রশ্মি। তবে মনে রাখবে, এটা অতিরিক্ত পরিমাণে যদি সংশ্লেষ হয় শরীরে, তাহলে স্কিন ক্যান্সার হওয়ার চান্স আছে। সো অল্প পরিমাণে সূর্যের আলো ভিটামিন সংশ্লেষের জন্য অবভিয়াসলি খুব প্রয়োজনীয়। সকাল বা বিকালের দিকে রোদ, মিষ্টি রোদ যেটা হয় শীতের দিকে, সেগুলো আমরা দেখব ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে। আর যদি তুমি এখন তপ্ত মানে রৌদ্রে 50°C রৌদ্রে এখন বাড়ির বাইরে চলে যাও এবং মাঠে দাঁড়িয়ে বলো আমার শরীরে ভিটামিন ডি প্রবেশ করবে, প্রবেশ তো করবে, বাট তার সাথে সাথে তোমার স্কিন ক্যান্সার হওয়ারও চান্স থাকবে। অলরাইট, নেক্সট কোশ্চেন, সেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে, সরি আরটিআই অ্যাক্ট, তথ্য জানার অধিকার আইন, তথ্য জানার অধিকার আইন, এই যে আইনটা ডিয়ার স্টুডেন্টস কবে গৃহীত হয়? অ্যান্সার হচ্ছে 2005 সালে। ওকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় 2016 সালে। এবং এটা কে নির্মাণ করেছিলেন? গুপ্ত শাসক প্রথম কুমারগুপ্ত। কোন রাজ্যের রাজধানী ভুবনেশ্বর? একদমই সহজ, মধ্যপ্রদেশের ভোপাল, তাই তো, ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী। আর ভুবনেশ্বর ওড়িশার রাজধানী। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, রায়পুর। আর ঝাড়খণ্ডের রাজধানী কি? ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। চলো, বর্তমানে ভারতের কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রীর নাম কি? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এর দায়িত্বে কে আছেন বর্তমানে? শিবরাজ সিং চৌহান, কৃষি ও কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে তিনি আছেন। কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। জুয়াল ওরাম হচ্ছে ভারতের কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী। আচ্ছা, নীতিন গডকরি সড়ক ও মহাসড়ক মন্ত্রকের দায়িত্বে বর্তমানে আছেন এবং যানবাহন মন্ত্রকের দায়িত্বে তিনি আছেন।
মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রীর দায়িত্বে বর্তমানে আছেন নীতিন গডকরি। অন্নপূর্ণা দেবী মহিলা উন্নয়ন মন্ত্রী। ভারতবর্ষের মহিলা উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বর্তমানে। মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি বলতে ভারতে কি বোঝানো হয়? ভারত একটা মিক্সড অর্থনীতি বা মিশ্র অর্থনীতি। তো মিশ্র অর্থনীতি বলতে কি বোঝাচ্ছে? কৃষির সাথে শিল্পের সহাবস্থান, ধনী ও দরিদ্রের সহাবস্থান, দেশি ও বিদেশি পুঁজির সহাবস্থান, নাকি সরকারি বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান। দেখো কোশ্চেন্সটা খুব দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, লিটল বিট এ কনফিউজিং কোশ্চেন্স, বাট সঠিক উত্তর এখানে হবে কোনটি? অপশন ডি, সরকার এবং বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান যেখানে থাকবে, প্রাইভেট সেক্টর অ্যান্ড ডেড স্টুডেন্টস যেখানে তোমার হচ্ছে সরকারি যে সংস্থাগুলো সেগুলো থাকবে, তখন সেটাকে বলা হবে মিক্সড ইকোনমি। ভারত একটা মিক্সড ইকোনমি, কারণ ভারতে প্রাইভেট আমরা কোম্পানিও দেখতে পাবো, সরকারি বিভিন্ন কোম্পানিও দেখতে পাবো, তাই তো। বিখ্যাত ইদুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কেরালাম রাজ্যে অবস্থিত ইদুক্কি বাঁধ। তো এই বাঁধটা ডেয়ারি স্টুডেন্টস পেরিয়ার নদীর উপরে আছে, কেরালাম রাজ্যের উপর দিয়ে পেরিয়ার নদী প্রবাহিত হয়েছে, তার উপরে ইদুক্কি বাঁধটা অবস্থিত। স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? লাস্ট কোশ্চেন, সঠিক উত্তর হরিলাল জে কানিয়া। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এইচ জে কানিয়া আছে, এটাই, ইনি ভারতবর্ষের প্রথম চিফ, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধান বিচারক ছিলেন, ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পর্ব। আজকে 23শে এপ্রিলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স সবই চর্চা হলো। ক্লাসটিতে সবাই লাইক করো এবং শেয়ার করো। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, টাটা বাই।